আদিকালের কোনো এক অজানা সময় ধরে অগণিত পথের বাঁকে হারিয়ে যেখানেই যাও না কেন আমি ঠায় দাঁড়িয়ে রয়েছি তোমারই প্রতীক্ষায় অনন্ত লোকে, কখনো নীরবে, কখনো চিৎকারে, আবার কখনো নিঃশব্দে। তোমার পদচারণা আমার স্তব্ধ বুকে আশ্রে পড়ে সাগরের ঢেউ হয়ে। হেম তুষার মণ্ডিত অজস্র নির্ঝরণী শত গিরিপথ বেয়ে গহীন সবুজ অরণ্যে গধূলির শেষ রশ্মির বিদায় লগনে, অথবা শুভ্র শীতল নীল অবগাহন। সুউচ্চ আমি আকাশ ফুঁড়ে স্বাগত জানাবো তোমাদেরকে। আমি হিমালয়, ঐশ্বরিক এক অস্তিত্বের নাম, মানুষ তো তাই বলে। প্রিয় দর্শক, আজ একটু ছোট্ট করে কাব্য দিয়ে শুরু করলাম, কারণ বিশালতার সামনে আমি কতই না ক্ষুদ্র, তাই অটোমেটিক কাব্য চলে আসলো। যাই হোক, আজ আমরা আন্দিজ ও হিন্দুকুশ পর্বত পেরিয়ে চলে এসেছি নাগাধিরাজ হিমালয় গিরিশৃঙ্গের অপ্রতিরোধ্য শিখরে। হিমালয় নামটি মূলত বৈদিক যুগের, যার অর্থ হিম বা বরফের আবাসস্থল। হিমালয়ের আদি বা পৌরাণিক নাম ছিল মহান হিমবন্ত, অর্থাৎ সমস্ত পর্বতের রাজা। তো প্রিয় দর্শক, আজকের দৃশ্যপটে আমরা হারিয়ে যাব মহাবিস্ময়কর পর্বতশ্রেণী হিমালয়ের প্রতিটি পরতে পরতে। তাই হিমালয় সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। এশিয়া মহাদেশের ভারতীয় উপমহাদেশ এবং তিব্বত মালভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত ভঙ্গিল পর্বতমালার নাম হিমালয়। ভৌগোলিকভাবে হিমালয় পর্বত পাকিস্তানের গিলগিটে সিন্ধু নদী থেকে শুরু করে ভারত, নেপাল, পূর্ব ভারত ও ভুটান হয়ে দক্ষিণ পূর্ব তিব্বতের ব্রহ্মপুত্র নদের দক্ষিণাঞ্চলের অংশ পর্যন্ত বিপুল স্থলভাগ জুড়ে ছড়িয়ে রয়েছে। দর্শক, বলুন তো ঢাকা থেকে কাশ্মীরের দূরত্ব কত? জি, ঠিক বলেছেন, প্রায় 2500 কিলোমিটার। হিমালয়ের দৈর্ঘ্য ঢাকা থেকে কাশ্মীরের দূরত্বের সমান, অর্থাৎ প্রায় 2500 কিলোমিটার বা 1500 মাইল। হিমালয়ের সর্বমোট আয়তন 10,89,133 বর্গ কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন কত বিশাল এলাকা জুড়ে এই নাগাধিরাজ হিমালয় দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের মতো 7টি দেশ হিমালয়ের মধ্যে অনায়াসে হারিয়ে যাবে। বাংলাদেশ হিমালয়ের পাদদেশে অবস্থিত, যে কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে আকাশ খুব পরিষ্কার থাকলে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের কিছু কিছু অংশ দৃশ্যমান হয়ে ওঠে। বাংলাদেশের মাথার ওপর থেকে কাশ্মীর, পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই গিরিশৃঙ্গ। সেই হিসেবে হিমালয় মোটামুটি 6টি দেশের সীমানা ঘিরে রয়েছে। দেশগুলো হলো নেপাল, ভুটান, চীন, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। মজার ব্যাপার হলো, এত বিশাল হিমালয় কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড় নয়। আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, তবে সমভূমি থেকে সারিবদ্ধ অনুচ্চ পাহাড়ের ভিত ধরে উঁচু থেকে আরও উঁচুতে উঠে গেছে হিমালয়ের অভ্রভেদী অসংখ্য চূড়া শৃঙ্গ, যেখানে আছে অন্তত 110টিরও বেশি চূড়া, যাদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 7300 মিটার বা তার চেয়েও বেশি। হিমালয়ের মতো এত উঁচু উঁচু পর্বত শৃঙ্গ পৃথিবীর আর কোথাও নেই। আমরা সবাই জানি পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম এভারেস্ট, যার উচ্চতা 8848 মিটার বা 29,000 ফুটেরও বেশি। উচ্চতার বিচারে এই শৃঙ্গটি পৃথিবীর সকল পর্বত শৃঙ্গের মধ্যেও সবচেয়ে উঁচু। এটি এতই উঁচু ও দুর্গম যে শ্বাস প্রশ্বাস চালানোর মতো অক্সিজেনও এখানে নেই, এবং এভারেস্ট বিজয় অভিযানে প্রতি 10 জনে একজন পর্বতারোহী মৃত্যুবরণ করে। মাউন্ট এভারেস্ট সহ বিশ্বের সর্বোচ্চ 10টি শৃঙ্গের মধ্যে 9টিরই অবস্থান হিমালয়ে। এদের মধ্যে আছে কেটু, কাঞ্চনজঙ্ঘা, নাঙ্গা, ধবলগিরি, অন্নপূর্ণার মতো সুউচ্চ সব পর্বতশৃঙ্গ। আর পৃথিবীর সবচেয়ে উঁচু 10টি পর্বত এই একটি অঞ্চলেই অবস্থিত। এই পর্বতমালা থেকে প্রবাহিত হয়েছে সিন্ধু, শতদ্রু, গঙ্গা, কালী, তিস্তা ও ব্রহ্মপুত্রের মতো খরস্রোতা সব বিখ্যাত নদী। স্থানভেদে হিমালয়কে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশটুকু পাঞ্জাব ও কাশ্মীর হিমালয় নামে পরিচিত। শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী পরবর্তী অংশটুকু কুমায়ুন হিমালয় এবং কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী তৃতীয় অংশটি নেপাল হিমালয় নামে পরিচিত। তিস্তা ও ব্রহ্মপুত্রের মধ্যবর্তী চতুর্থ অংশটির নাম আসাম হিমালয়। বিশালতার কারণে হিমালয়ের এক এক অংশ বা অঞ্চলের আবহাওয়া এক এক রকম। এই পর্বতমালার কোনো অংশে রয়েছে প্রবল বৃষ্টিপাতের অঞ্চল, আবার তেমনি রয়েছে তীব্র তুষারপাত অঞ্চল। আবার সিন্ধু ও কুনার উপত্যকায় মরুভূমির দেখাও পাওয়া যায়, অর্থাৎ রুক্ষ পাথরের এলাকা যেমন রয়েছে,
তেমনি অরণ্যে ঘেরা গহীন অঞ্চলও রয়েছে। বিশেষ করে দক্ষিণ দিকের পর্বত পাদদেশের তরাই সমভূমি ঘন জঙ্গল আর জলাভূমিতে আবৃত। সেখানে রয়েছে অসংখ্য বন্য প্রাণীর বসবাস। এশিয়ান কালো ভাল্লুক, দুর্লভ চিতাবাঘ, লেঙ্গুর, হাতি, ভারতীয় গন্ডার, হিমালয়ের বিখ্যাত গড়ালের মতো বিস্ময়কর সব প্রাণী এই অঞ্চলে দেখা যায়। দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক এই নাগাধিরাজ হিমালয় কিভাবে সৃষ্টি হলো। পৃথিবীর সবচেয়ে পুরাতন পর্বতমালার নাম মাখনজোয়া পর্বতমালা। ভূবিজ্ঞানীদের মতে 360 থেকে 320 কোটি বছর আগে এই পর্বতমালার উদ্ভব হয়েছিল। ভূতাত্ত্বিক সময় বিবেচনা করলে হিমালয়ের বয়স খুবই কম, কারণ হিমালয়ের জন্ম মাত্র 2 থেকে 5 কোটি বছর আগে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় 51 থেকে 50 কোটি বছর আগে মহাদেশগুলো একত্রিত হয়ে তৈরি হয় মহামহাদেশ, যাকে বলা হয় গন্ডোয়ানা। 45 কোটি 80 লক্ষ বছর আগে এই মহাদেশের ভেতরে ছিল চীনের উত্তর ও দক্ষিণাঞ্চল, অস্ট্রেলিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা, ভারতবর্ষ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা। প্রায় 25 কোটি বছর আগ পর্যন্ত এই বৃহৎ মহামহাদেশটি অখণ্ডই ছিল। 18 কোটি 40 লক্ষ বছর আগে গন্ডোয়ানার মধ্যাঞ্চলের আফ্রিকা অংশ থেকে অ্যান্টার্কটিকা, মাদাগাস্কার, ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়া মহাদেশ পৃথক হয়ে যায়। এরপর প্রায় 14 কোটি বছর আগে ভারতীয় প্লেট পুনরায় যুক্ত হয় অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার সাথে। অবশ্য তার 5 কোটি বছর পরেই আবার ভারত উপমহাদেশ গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় ভারতীয় প্লেটের সাথে মাদাগাস্কারও যুক্ত ছিল। পরে মাদাগাস্কার থেকে ভারতীয় প্লেটও বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ভারতীয় প্লেটটি বছরে 9 থেকে 16 সেন্টিমিটার করে সরতে শুরু করে উত্তর দিকে। উত্তরে অগ্রসর হতে হতে ইউরেশিয়ান প্লেটের সাথে এই ভারতীয় প্লেটের প্রথম সংঘর্ষ ঘটার প্রক্রিয়া শুরু হয় আজ থেকে প্রায় 2 কোটি 30 লক্ষ 30 হাজার বছর আগে। দুই প্লেটের সেই প্রচণ্ড শক্তিশালী সংঘর্ষ প্রক্রিয়ায় ইউরেশিয়ান প্লেট দুমড়ে মুচড়ে ভারতীয় প্লেটের উপরে উঠে যেতে শুরু করে, আর এভাবেই তৈরি হতে শুরু করে হিমালয় পর্বতমালা। দুই প্লেটের এই অভিঘাতের পরেই নেপাল ও তিব্বতের পার্বত্য উপত্যকা, মিয়ানমারের আরাকান উচ্চভূমি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের আদি রূপ তৈরি হয়। আশ্চর্য ব্যাপার হচ্ছে, সেই সংঘর্ষ এখনও চলছে। ভারতীয় প্লেট এখনও এশিয়ার ইউরেশিয়ান প্লেটকে ভেতরের দিকে ধাক্কা দিয়েই চলেছে, আর তাই হিমালয় আজও বাড়ছে বছরে প্রায় 1 থেকে 2 সেন্টিমিটার করে। সেই হিসেবে 1 কিলোমিটার বাড়তে সময় লাগবে 1 মিলিয়ন বছর। হিমালয় শুধু যে পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে তা নয়, এই অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণেও তার ভূমিকা অপরিসীম। এর প্রসারিত শাখা প্রশাখা একদিকে মধ্য এশিয়া ও তিব্বতের প্রচণ্ড শীতল বায়ুর ঝাপটা যেমন ঠেকিয়ে রেখেছে, আবার অন্যদিকে দক্ষিণ পশ্চিম সাগরের মৌসুমী বায়ুর পথ উত্তর দিকে অবরোধ করে সমগ্র ভারতীয় উপমহাদেশকে শস্য শ্যামলতায় পরিপূর্ণ করে রেখেছে। জলবায়ু এবং এই পর্বতমালার উচ্চতার কারণে হিমালয়ে প্রচুর বরফ জমে আছে। অ্যান্টার্কটিকা এবং আর্কটিক ছাড়া এত বরফ পৃথিবীর আর কোথাও নেই। এজন্য হিমালয়কে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু। ভারতীয় উপমহাদেশে তুষার হিমবাহের একমাত্র আস্তানা এই হিমালয়, যার আকাশচুম্বী সুউচ্চ চূড়াগুলো স্থায়ীভাবে জমাট বরফে ঢাকা থাকে সারা বছর, যেখান থেকে নেমে আসে অসংখ্য ছোট বড় শীতল পানির ধারা, যেগুলোকে বলা হয় হিমবাহ। বাংলাদেশ সীমান্তের কাছেও আছে এমন চিত্তাকর্ষক কয়েকটি হিমবাহ, যেমন কাঞ্চনজঙ্ঘা ও সিকিমের জেমু। এই পর্বতমালায় খুব শীতল আবহাওয়া থাকা সত্ত্বেও বিভিন্ন সময় এখানে বসতি গড়ে উঠেছে, নির্মিত হয়েছে শহর, বিকশিত হয়েছে ভিন্ন এক সংস্কৃতি। শত শত বছর ধরে নেপালিরা মাউন্ট এভারেস্টকে ডাকত গৌরীশঙ্কর বা সাগর মাথা নামে, আর তিব্বতীরা ডাকত চোমোলাংমা বা পবিত্র মাথা নামে। 1852 সালে বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ সিকদার সর্বপ্রথম নির্ণয় করেন মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয় বিশ্ববাসীর কাছে এক চিরদুর্গেয় রহস্য, দুর্নিবার এক আকর্ষণ। আর সেই রহস্যের টানেই পর্যটকরা বারবার ছুটে যান হিমালয়ে। কেবল দর্শনার্থীরাই ছুটে আসেন এখানে তা কিন্তু নয়। হিমালয়ের আকাশ ছোঁয়া উচ্চতাকে চ্যালেঞ্জ জানাতে প্রতি বছর অসংখ্য পর্বতারোহীও ছুটে আসেন এখানে। স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে 1953 সালে প্রথম পৃথিবীর সর্বোচ্চ গিরিশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন। এখন পর্যন্ত হিসেব অনুযায়ী প্রায় 4000-এর বেশি পর্বতারোহী মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেছেন। গর্বের এই তালিকায় আছে কয়েকজন বাংলাদেশি পর্বতারোহীর নামও। হিমালয়ের পর্বতারোহণ মোটেই সহজ কাজ নয়। এর খাড়া পর্বতশৃঙ্গগুলো পৃথিবীর ভয়ঙ্কর পর্বতশৃঙ্গগুলোর মধ্যে অন্যতম। এর চূড়ায় আরোহণ করতে অত্যন্ত দুর্গম পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়। পর্বতারোহণের রেকর্ড বলছে
এই পর্বতশৃঙ্গ জয় করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন অন্তত 280 জন পর্বতারোহী। এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠার 800 মিটারের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়, তাই এই অংশটি পর্বত আরোহীদের কাছে ডেথ জোন হিসেবে পরিচিত। মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করে ফিরে আসার সময়ও অনেকে মারা যায়। অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ধারণার চাইতেও উদ্বেগজনক মাত্রায় গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহগুলো। হিমবাহ গলায় জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে দ্রুত, হয়ে উঠছে আরও অস্থিতিশীল। ব্যাহত হচ্ছে হাজার বছর ধরে চলে আসা জলচক্র। এই অঞ্চলের প্রায় 200 কোটি মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই স্রোতধারার উপর অর্থাৎ হিমবাহের জল প্রবাহের উপর নির্ভরশীল। কিন্তু পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ায় রেকর্ড হারে গলছে এসব হিমবাহ, সংকুচিত হচ্ছে তাদের ব্যাপ্তি। এতে একদিকে অকাল বন্যা, আরেকদিকে ভবিষ্যতে মিঠা পানির চরম সংকটের দিকে এগিয়ে চলছে উপমহাদেশবাসী। বিশ্বব্যাংকের এক গবেষণা বলছে 2050 সাল নাগাদ দক্ষিণ এশিয়ার 150 থেকে 170 কোটি মানুষ সুপেয় পানির সংকটে পড়তে পারে। দর্শক, ঘুরে ফিরে একটি বিষয় চূড়ান্ত গুরুত্ব বহন করছে, সেটা হলো বৈশ্বিক উষ্ণায়ন। একসময় হয়তো পৃথিবীতে কিছুই থাকবে না, এমনকি স্বয়ং পৃথিবীটাও না। কিন্তু সেটা কবে, এটা কেউ জানে না। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসভূমি অর্থাৎ পৃথিবী আমাদেরকেই গড়ে দিতে হবে। আর সে কারণেই প্রকৃতি ও পৃথিবীকে ক্ষতির হাত থেকে রক্ষা করা প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তো কেমন লাগলো আজকের কন্টেন্ট? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।